হ্যালো, গুড মর্নিং এভরিবডি। এবারে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রক্তের আরেকটা কণিকা সম্পর্কে আমরা একটু আলোকপাত করব, যেটা ইন ডিটেলস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে WBC, হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। এই জিনিসটা কি এবং কত প্রকারের হোয়াইট ব্লাড সেল দেহের মধ্যে পাওয়া যায় সেটা জানতে হবে। মোটামুটি তোমাদের একটু আধটু ধারণা থাকলেও থাকতে পারে। সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল হচ্ছে টু টাইপস হয়। কিসের উপরে টাইপসটা করা হয়েছে, যে এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল কীরকম আকৃতি হয়, কীরকম দেখতে হয়, তার উপরে অ্যাকচুয়ালি করা হয়েছে। এক রকমের হোয়াইট ব্লাড সেল হয় যারা এরকম লোবিউল শেপেড হয়, মানে এরকম লোব লোব টাইপের হয়, তাদেরকে বলা হয় গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট বাংলাতে বলা হয় দানাদার। আরেক প্রকারের ডব্লিউবিসি হয় যারা কোনো কিছু নেই, একদম প্লেন রাউন্ড শেপেড হয়, তারা বলা হয় আগ্রানুলোসাইট। মানে দানাবিহীন। এবারে ডব্লিউবিসি ডব্লিউবিসি মানে নিজে তো কোনো কণিকা না, অ্যাকচুয়ালি কতগুলো কণিকাকে একসাথে ডব্লিউবিসি বলা হয়। কেন বলা হয় না, এদের কোনো কালার নেই, এরা কালারলেস, তাই জন্য একে ডব্লিউবিসি বলা হয়। আমি বলেছি কি ডব্লিউবিসির আর একটা নাম আছে, তাকে বলা হয় লিউকোসাইট। লিউকো কথা যেখানেই লেখা থাকবে সেখানে আমাদেরকে ধরে নিতে হবে কালারলেস। যেরকম লিউকোপ্লাস্টিড ছিল কালারলেস। তো যেটা গ্রানুলোসাইট মানে দানাদার ডব্লিউবিসি, তার মধ্যে অ্যাকচুয়ালি তিনটে টাইপসের ডব্লিউবিসি আসে। একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে তাকে বলা হয় নিউট্রোফিল, সেটা লিখলাম। 2 নম্বরকে বলা হয় ইওসিনোফিল, 3 নম্বরকে বলা হয় বেসোফিল। কি বললাম তাহলে, দানাযুক্ত এরকম ডব্লিউবিসির মধ্যে 3 প্রকারের আসে। একটা বলা হয় নিউট্রোফিল, একটা ইওসিনোফিল আর একটা বেসোফিল। একটা নিউট্রোফিল, একটা ইওসিনোফিল আর একটা বেসোফিল। আগ্রানুলোসাইটের মধ্যে 2 প্রকারের রক্তকণিকা আসে। কি কি না, একটা হচ্ছে মোনোসাইট, 2 নম্বর হচ্ছে লিম্ফোসাইট। একটা হচ্ছে মোনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এবারে আমরা এক একটা রক্তকণিকা সম্পর্কে জানতে হবে। আরেকটা জিনিস, যে তোমরা যদি কখনো ডাক্তার বলে যে একটা ব্লাড রিপোর্ট করে আনো, বা সেখানে লিখে দেবে যেরকম টিসিডিসি টেস্ট করে আনো। টিসিডিসি টেস্ট মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড রিপোর্ট করা। প্রেসক্রিপশনের উপর ওরা জাস্ট টিসিডিসি লিখে দেবে, আমাদের ল্যাবরেটরিতে গিয়ে ব্লাড টেস্ট করাতে হবে। কী করা হয় সেখানে অ্যাকচুয়ালি, টিসিডিসি মানে হচ্ছে টোটাল কাউন্ট ডিফারেন্সিয়াল কাউন্ট। টোটাল কাউন্ট ডিফারেন্সিয়াল কাউন্ট। টোটাল কাউন্ট মানে হচ্ছে ওর ভিতরে থাকা আরবিসিগুলোর গুণে বের করতে হবে। এখন ব্লাডের রক্তকণিকা যেটা আমরা চোখেই দেখতে পাই না, সেটা কী করে গুণে বের করা সম্ভব? মাইক্রোস্কোপে দেখতে হয়। মাইক্রোস্কোপের ভেতরে যদি দেখি তাহলে খুব হালকা 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 এরকম বিন্দু বিন্দু পাবো, যেটা চোখে দেখতে খুবই প্রবলেম হবে। সেখানে কোনটা আরবিসি, কোনটা ডব্লিউবিসি, ডব্লিউবিসি এর মধ্যে কোনটা নিউট্রোফিল, কোনটা ইওসিনোফিল, কোনটা বেসোফিল, সেইটা চিনে বের করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ। ওরা কী করে, একটা যন্ত্র আছে তার নাম হচ্ছে হিমোসাইটোমিটার। কি করা হয়, সেখানে এরকমভাবে কখনো তোমরা দেখে থাকতে হবে, এরকম কাঁচের স্লাইড নেওয়া হয়, 1 ফোঁটা রক্ত দিয়ে তার আরেকটা কাঁচের স্লাইড বসিয়ে স্মেয়ার টেনে দেওয়া হয়। ফলে কী হয়, তখন রক্তটা ইউনিফর্মলি ওই স্লাইডের উপরে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এবারে সেই স্লাইডটা নিয়ে যখন আমরা মাইক্রোস্কোপের তলায় সেট করব, তখন অ্যাকচুয়ালি ওর উপরে একটা ছোট্ট আর একটা স্লাইড বসিয়ে দেওয়া হয়, যেখানে এরকম ঘর কাটা রয়েছে। সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি হিমোসাইটোমিটার। যে স্লাইডটা নেওয়া হয় তাতে কাঁচের ঘর কাটা রয়েছে, এরকম স্পেসিফিক এরকমভাবে ঘর কাটা মিটার যেটা নেওয়া হয় বা স্লাইড যেটা নেওয়া হয় সেটাকে বলা হয় হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার না হলে ব্লাডের সেল কাউন্ট করা যাবে না। যে কোনো সেল কাউন্ট করতে গেলে হিমোসাইটোমিটারের দরকার। হিমোসাইটোমিটার হচ্ছে একটা
সেল কাউন্ট করা যন্ত্র। তার সাহায্যে কি হয়, একটা ঘরের মধ্যে থাকা নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল গুণে বের করা হয়। একটা বা 5-6টা বের করা হলো ঘরের মধ্যে, করে কি হবে, এভারেজ করা হবে, করে তারপরে তাকে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ বের করে দেওয়া যায়, যে ব্লাডে এত পার্সেন্ট মতন এই রক্তের কণিকা উপস্থিত, 100টার মধ্যে এত কণিকা উপস্থিত। এর উপরে বেস করে ডিফারেন্সিয়াল কাউন্ট করা যায়, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এইগুলোর যদি আলাদা আলাদা করে পার্সেন্টেজ বের করা হয় তখন তাকে ডিফারেন্সিয়াল কাউন্ট বলা হয়। করে কি করা হয়, করে অ্যাকচুয়ালি ডাক্তাররা নর্মাল যেটা আছে সবসময় একটা ব্যক্তির ক্ষেত্রে ফিক্সড এই মানটা কত বলছে, নিউট্রোফিল থাকবে অ্যাপ্রক্সিমেটলি 60% মতন, মানে 100টা যদি কণিকা আসে তার 50 থেকে 60% নিউট্রোফিলই আসবে। ইউসিনোফিলের পরিমাণ কত বলছে, 4% মতন, 1 to 4% মতন ইউসিনোফিল থাকবে, মানে 100টা কণিকা নিলে 4টে মাত্র আমরা ইউসিনোফিল পেতে পারি। বেসোফিলের পরিমাণটা খুবই কম, সব থেকে কম, 0.4%, মানে 100টা নাও পেতে পারে, 1000টা নিলে তখন 4টে পাবো। যেটা লিম্ফোসাইট তার পরিমাণ বলছে যে 25 থেকে 30%, 25% মতন লিম্ফোসাইট পাওয়া যায়, মানে নিউট্রোফিলের পরেই যদি কোনো কণিকা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট হচ্ছে 10% মতন পাওয়া যায়। এরকমভাবে রক্তের কণিকাগুলো একটা স্ট্যান্ডার্ড সুস্থ ব্যক্তির ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন মানে অলরেডি করে দেওয়া রয়েছে, এরকম সুস্থ ব্যক্তি নিলে এটাই পাবো। এবার যে ব্যক্তির ব্লাড রিপোর্ট করানো হলো তার যে মানটা আসবে সেইটা এর সাথে কম্পেয়ার করা হবে। ধরা হলো যে সেখানে ইউসিনোফিলের পরিমাণটা অনেকটা বেশি পাওয়া যাচ্ছে, মানে প্রায় 10%-এর কাছে ইউসিনোফিল এসে গেছে। তাহলে ডাক্তার তখন আইডিয়া করবে যে ইউসিনোফিল কেন এর বেশি আসলো, বেশি আসা মানে তার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তখন তাকে কী ওষুধ বা মেডিসিন প্রেসক্রাইব করতে হবে, এইগুলো থেকে ব্লাড রিপোর্ট করা হয়। তো টোটাল কাউন্ট মানে হচ্ছে তার লোহিত রক্তকণিকার মান দেখা হয়। ডিফারেন্সিয়াল কাউন্ট মানে হচ্ছে তার ডব্লিউবিসিগুলো আলাদা আলাদা করে পার্সেন্টেজ বের করে নর্মালের সাথে কম্পেয়ার করা হয়। মোটামুটি তাহলে আমরা জানলাম যে একটা সুস্থ ব্যক্তির ক্ষেত্রে নিউট্রোফিল 60% থাকে। এখন এই নিউট্রোফিলের কি কাজ, নিউট্রোফিলের কাজ হচ্ছে খুবই ইন্টারেস্টিং। কি, যখনই আমাদের শরীরে বা ব্লাড স্ট্রিমে কোনো বাইরের বস্তু ভেতরে প্রবেশ করবে তখন তাকে অ্যান্টিজেন বলা হবে। যে কোনো বস্তু যখনই দেহের বাইরে প্রবেশ করে, দেহের ভিতরে প্রবেশ করে বাইরে থেকে, তখনই এই নিউট্রোফিলগুলো ওর দিকে ছুটে যাবে। নিউট্রোফিল যেখানেই থাকুক না কেন, নিউট্রোফিল বলেছি যে এরকম লোবিউল সেপেড হয়, এরকম লোবিউল সেপেড হবে, ওর দিকে দৌড়ে যাবে। একে বলা হয় ডায়াপেডেসিস। বাইরের বস্তু ঢুকলেই ওর দিকে অ্যাপ্রোচ হবে, তাকে বলা হয় ডায়াপেডেসিস। বাইরের বস্তু যখনই প্রবেশ করবে, এটা ধরলাম বাইরের বস্তু, তখনই ওর দিকে অ্যাপ্রোচ হবে, একে বলা হয় ডায়াপেডেসিস। এবারে কি হবে, এই বাইরের বস্তুটাকে গিলে খাওয়ার একটা চেষ্টা করবে, এরকমভাবে নিউট্রোফিলের শেপ চেঞ্জ হবে। তারপরে একসময় কি হবে, নিউট্রোফিল কোষটা বাইরের বস্তুটাকে পুরো নিজের মধ্যে গিলে নেবে। মানে কি, ধরো একটা বাইরের বস্তু প্রবেশ করলো, নিউট্রোফিল তার দিকে আস্তে আস্তে অ্যাপ্রোচ হলো, তারপরে নিউট্রোফিলটা কি করবে, ওই বাইরের বস্তুটাকে গিলে পুরো ওর ভেতরে এনগাল্প করবে। তো তারপরে বাইরের পর্দাটা জয়েন্ট হয়ে যাবে, আর ভিতরের বস্তুটা, যেটা বাইরের বস্তু ভিতরে প্রবেশ করলো, সেটা একটা পর্দার মধ্যে ওর ভিতরে খেয়ে নেবে। নিয়ে এবারে যেটা করবে সেটা হচ্ছে ওই নিউট্রোফিলের মধ্যে থাকা লাইসোজোমের ছোট্ট ছোট্ট কণা, যেগুলোর ভেতরে লাইসোজাইম থাকে, এগুলো হচ্ছে একটা প্রোটিওলাইটিক উৎসেচক, মানে এগুলো ভেঙে দিতে পারে, প্রোটিনকে গলিয়ে দিতে পারে। এই উৎসেচকগুলো ওর সাথে ফিউজ হয়ে যাবে, হলে কি হবে, তখন এই হচ্ছে একটা নিউট্রোফিল, আর ওর মধ্যে থাকা যে বাইরের বস্তু তার সাথে এরকম লাইসোজোমগুলো ফিউজ হওয়ার ফলে ওই নিউট্রোফিলের মধ্যে থাকা বাইরের বস্তুটা লাইসোজাইম দ্বারা ভেঙে যাবে, মানে এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তার ফলে বাইরের বস্তুটা যে রোগ তৈরি করতে পারছিল, এই রোগ তখন আর তৈরি করতে পারে না, তাকে রোগ তৈরি করাতে ডিফিউজ করে দেবে, নষ্ট করে দেবে। এরকমভাবে বাইরের বস্তু ধ্বংস করাকে
বলা হয় অগ্রাসন প্রক্রিয়া বা ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আছে। ফ্যাগোসাইটোসিস কি বা অগ্রাসন প্রক্রিয়া কি? তাহলে এক কথায় যদি নিউট্রোফিলের কাজ বলা হয়, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বাইরের বস্তুকে ধ্বংস করে হচ্ছে নিউট্রোফিলের কাজ। যেরকমভাবে নিউট্রোফিল করে, এই যে কাজটা করছে নিউট্রোফিল, আরও অনেক রক্তকণিকা আছে যারা কিন্তু এই কাজ করে। যেরকম হচ্ছে ডেনড্রাইটিক সেল, যেরকম হচ্ছে নাল সেল, এগুলো কোথায়? এগুলো লসিকা কোষ, রক্তের কোষ নয়, লসিকা কোষ। রোগ জীবাণুকে ধ্বংস করতে এই কোষগুলো সাহায্য করে, সেগুলো পরে আস্তে আস্তে পড়াবে। তাহলে এক কথায় নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা। ইওসিনোফিলের কাজ কি? ইওসিনোফিলের কাজ হচ্ছে, ইওসিনোফিল একটা পদার্থ সিক্রেট করতে পারে, ইওসিনোফিল একটা পদার্থ সিক্রেট করতে পারে যার নাম হচ্ছে হিস্টামিন। ইওসিনোফিল হিস্টামিন সিক্রেট করে। হিস্টামিন কি জিনিস? হিস্টামিন হচ্ছে দেহে অ্যালার্জি প্রতিরোধকারী একটা পদার্থ। আমাদের দেহের মধ্যে যে অ্যালার্জিক রিয়াকশন হয় সেইটাকে প্রতিরোধ করে হচ্ছে হিস্টামিন। তাহলে যখন দেহের মধ্যে অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জি মানে হচ্ছে বাইরের বস্তু ভেতরে ঢুকে যে অ্যালার্জি তৈরি করে। আমরা জানি যে অনেকের অনেক কিছুতে অ্যালার্জি আছে, কারুর ধূলিকণায় অ্যালার্জি আছে, কারুর সানলাইটে অ্যালার্জি আছে, কারুর বাইরে চিংড়ি মাছ, বেগুন এগুলোতে অ্যালার্জি আছে। তো ব্লাড স্ট্রিমে প্রবেশ করলে সেগুলো ইরিটেশন তৈরি করে দেয়। তো অ্যালার্জি প্রতিরোধ করতে হিস্টামিন সিক্রেট হতে হয়, এবং সেটা সিক্রেট করে কিন্তু ইওসিনোফিল কোষ। তো ইওসিনোফিল, তাহলে এক কথায় বলা হবে হিস্টামিন সিক্রেট করে অ্যালার্জি প্রতিরোধ করে। এবারে আমি যেটা বলছিলাম যে ধরো কোনো ব্যক্তির ক্ষেত্রে ডাক্তার ইওসিনোফিলের নর্মাল যে লেভেল সেইটা 1 to 4% থেকে বেড়ে 10% পাচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে। তার মানে ডাক্তার তখন আইডিয়া করবে যে এর ভিতরে, দেহের ভিতরে ইওসিনোফিলের লেভেল এত বেড়ে গেছে, মানে অ্যালার্জিক রিয়াকশন বেশি হচ্ছে। তাই জন্য তাকে প্রিভেন্ট করার জন্য বেশি পরিমাণে হিস্টামিন ক্ষরণ করতে হচ্ছে। তখন ডাক্তার তাকে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দেবে, যে হিস্টামিন ক্ষরণ বেশি হচ্ছে মানে অ্যালার্জিক রিয়াকশন এর দেহে বেশি হচ্ছে। তো এরকমভাবে কী হয়, একটা আইডিয়া পাওয়া যায় ব্লাড রিপোর্ট করলে। বেসোফিল, তার যে কাজ সেটা হচ্ছে আরেকটা পদার্থ সিক্রেট করা, তার নাম হচ্ছে হেপারিন। তাহলে হিস্টামিন সিক্রেট করে ইওসিনোফিল, অ্যালার্জি প্রিভেন্ট করে। হেপারিন সিক্রেট করে হচ্ছে বেসোফিল কণা, করে কি করে, রক্তবাহের মধ্যে যদি কোথাও রক্ততঞ্চন ঘটে সেইটাকে প্রতিরোধ করে, মানে বাহের মধ্যে রক্ততঞ্চন ঘটতে দেবে না। দেহের মধ্যে যে রক্ত চলাচল করছে সেখানে যদি বাহের মধ্যে কোনো একটা রক্তবাহের মধ্যে যদি হঠাৎ করে অনুচক্রিকা ভেঙে ব্লাড ক্লট ঘটায়, তাহলে তুই রক্ত চলাচলে বাধা দেবে, সেইটা করতে দেবে না। এই রক্ততঞ্চনে বাধা দেয় হচ্ছে হেপারিন। তাহলে দেহের মধ্যে বা রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনে বাধা দেয় হচ্ছে হেপারিন, যেটা ক্ষরণ করে বেসোফিল কণা। তাহলে তিনটের কাজ মোটামুটি আমরা জানলাম, যেগুলো গ্রানুলোসাইট, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রক্ততঞ্চনে বাধা দেয়, ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রিভেন্ট করে, বেসোফিল হেপারিন ক্ষরণ করে দেহের মধ্যে রক্ততঞ্চনে বাধা দেয়। এরপরে জানবো মোনোসাইট। মোনোসাইট অ্যাকচুয়ালি খুব ছোট্ট ছোট্ট আগ্রানুলার, মানে একদম ছোট্ট ছোট্ট রাউন্ড শেপেড কণিকা হয়, যেটা রক্তের মধ্যে অজস্র ঘুরে বেড়াচ্ছে। প্রায় বলেছি 10 থেকে 12% মতো। সাধারণত এই মোনোসাইডের নিজস্ব কোনো কাজ নেই, কিন্তু এই মোনোসাইডই যখন রক্তবাহ থেকে, ধরো এই মোনোসাইডটা যেটা রক্তবাহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তখন এর কোনো ফাংশন নেই। তাহলে কখন ফাংশন করে? যখন এই রক্তবাহ থেকে বেরিয়ে এটা গিয়ে কোনো একটা টিস্যুতে অবস্থান করবে, তখনই এর সাইজটা কিন্তু আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে।
তখন এই মনোসাইটকে কিন্তু আর মনোসাইট বলা হয় না, তখন একে ওই টিস্যু স্পেসিফিক ম্যাক্রোফাজ কোষ বলা হয়। এই নামটা মনে রাখতে হবে, ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ কোষ বলা হয়, ম্যাক্রোফাজ কোষ বলা হয়। কীরকম? ধরো একটা মনোসাইট রক্তবাহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সে ওখান থেকে গিয়ে বেরিয়ে কোথায় অবস্থান করলো? যকৃতে অবস্থান নিয়ে নিল। তখন তাকে ওই যকৃতের ম্যাক্রোফাজ বলা হবে, তাকে স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, কুপার সেল বলা হয়। যদি ওটা স্কিনের নিচে এসে অবস্থান করে তখন তাকে বলা হয় হিস্টিওসাইট। এরকমভাবে মনোসাইটগুলো বিভিন্ন টিস্যুতে গিয়ে একাধিক কোষে রূপান্তরিত হতে পারে এবং তখন তার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যায়। কী কাজ করে? এই যে কাজটা করে, এই যে কাজটা নিউট্রোফিল করছিল রক্তের মধ্যে, সেই কাজটা তখন যেখানে অবস্থান করবে সেখানে ওই কাজটা করবে হচ্ছে ম্যাক্রোফাজ কোষ। নিউট্রোফিলের থেকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে ম্যাক্রোফাজ। তাহলে মনোসাইট নিজে কোনো কাজ করে না, কিন্তু পরিবর্তিত হয়ে টিস্যু স্পেসিফিক ম্যাক্রোফাজে পরিবর্তিত হয়ে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। এটা হচ্ছে মনোসাইটের কাজ। ক্লিয়ার? মনোসাইট বিভিন্ন টিস্যুতে গিয়ে অবস্থান করে সেখানকার ম্যাক্রোফাজ কোষে রূপান্তরিত হয়ে বাইরের রোগ জীবাণুকে ধ্বংস করে। কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, অগ্রাসন পদ্ধতিতে। এরপরে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট সম্পর্কে যেটুকু জানার সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আলাদা করে কোশ্চেন আসে। লিম্ফোসাইট দুই প্রকারের হয়। লিম্ফোসাইট দুই প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে বি লিম্ফোসাইট বা বি সেল, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট বা টি সেল। এটুকু প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের পার্থক্য আলাদা করে কিন্তু আসে। বি লিম্ফোসাইট মানে হচ্ছে এর উৎপত্তি এবং ম্যাচুরেশন দুটোই হয় বোন ম্যারোতে। এটুকু মাথায় রাখতে হবে। বোন ম্যারো কি জিনিস আগেই বলে দিয়েছি। আমাদের অস্থির ভিতরে যে তরল থাকে তাকে অস্থিমজ্জা বলা হয়, তারই ইংলিশ নাম হচ্ছে বোন ম্যারো। তো আমি আগেই বলে দিয়েছি যে আমাদের যত রক্তকণিকা আছে সবার উৎপত্তি ঘটে হচ্ছে বোন ম্যারো, বোন ম্যারো, বোন ম্যারো। সমস্ত রক্তকণিকায় উৎপত্তি কিন্তু বোন ম্যারোতে ঘটে। তো সেই হিসেবে বি লিম্ফোসাইটের উৎপত্তি বোন ম্যারোতে ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু উৎপত্তি ঘটলেই তো হবে না, সেই রক্তকণিকা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হবে, না হলে সে কাজ করতে পারবে না। সবাইকেই ছোট থেকে ম্যাচিওর হতে হয়, তার জন্য একটা সময় লাগে। সেই যে পরিণতিটা হয় সেটাও কিন্তু বোন ম্যারোতেই ঘটে। কার ক্ষেত্রে? বি লিম্ফোসাইটের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা টি লিম্ফোসাইট দেখি তাহলে এর উৎপত্তিটা বোন ম্যারোতে ঘটে, অবশ্যই ঠিক, কিন্তু সেখানের পরিণতি ঘটে না। ও বোন ম্যারো থেকে বেরিয়ে চলে আসে। এসে কোথায়? যে কোনো একটা হাড়ের ভিতরে উৎপত্তি ঘটে, সেখান থেকে বেরিয়ে চলে আসে হৃৎপিণ্ডের উপরে থাকা একটা গ্রন্থি, তার নাম হচ্ছে থাইমাস। কি বললাম? থাইমাস। থাইমাস গ্রন্থি সম্পর্কে আমি আগেই একটু বলেছি হরমোন চ্যাপ্টার। সেইখানে এসে টি লিম্ফোসাইটের উৎপত্তি ঘটে, টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন ঘটে, পরিণতি ঘটে। মানে সে ফাংশনেবল হয়, তার আগে ফাংশনেবল হতে পারে না, কার্যকারিতা করতে পারে না। তাহলে এক লাইনের একটা পার্থক্য হচ্ছে বি লিম্ফোসাইটের উৎপত্তি এবং পরিণতি দুটোই বোন ম্যারোতে। টি লিম্ফোসাইটের উৎপত্তি বোন ম্যারো হলেও পরিণতিটা কিন্তু থাইমাসে ঘটে। কার্যকারিতায় পার্থক্য আছে কি না? বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কী জিনিস? যেটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। একটা অ্যান্টিজেন মানে বাইরের বস্তু, তার উপরে অ্যান্টিবডি বসে একে ডিস্ট্রয় করে দেয়। তো সেই অ্যান্টিবডি প্রোডাকশন করাই হচ্ছে বি লিম্ফোসাইটের প্রধান কাজ। টি লিম্ফোসাইটের কী কাজ? টি লিম্ফোসাইটের দুটো কাজ আছে। অ্যাকচুয়ালি টি লিম্ফোসাইটটা হচ্ছে দুটো টাইপের হয় সাধারণত ওইতে তিনটে টাইপ থাকতে পারে। আচ্ছা, তিনটে টাইপই আমি বলে দিই। একটা হচ্ছে টি এইচ সেল বলা হয়, যাকে হেল্পার টি সেল বলা হয়। একটা হচ্ছে টি সি সেল বলা হয়, যাকে সাইটোটক্সিক টি সেল বলা হয়। তাছাড়াও একটা মেমোরি টি সেল বলা হয়, মেমোরি টি সেল। মেনলি এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে যে হেল্পার টি সেল কী আর সাইটোটক্সিক টি সেল কী। হেল্পার টি সেল হচ্ছে এর কাজ হচ্ছে হেল্প করা, মানে সাহায্য করা। কাকে হেল্প করবে? এ কি করে? এই বি লিম্ফোসাইটকে হেল্প করে।
কি না অ্যান্টিবডি তৈরি হতে হেল্প করে। তাহলে হেল্পার টি সেল যতক্ষণ না হেল্প করবে, মানে যতক্ষণ না চিনিয়ে দেবে যে কার বিরুদ্ধে তুমি অ্যান্টিবডি প্রোডাকশনটা করবে, ততক্ষণ কিন্তু বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। তাহলে হেল্পার টি সেল বি লিম্ফোসাইটকে সাহায্য করে অ্যান্টিবডি প্রোডাকশন হতে। টি লিম্ফোসাইট সাইটোটক্সিক টি সেল কী করে? সাইটোটক্সিক টি সেল এর কাজ হচ্ছে এরা ব্লাডের মধ্যে ঘুরে বেড়ায় এরকম করে করে, এবং স্ক্যান করতে থাকে কোথায় বাইরের বস্তু আছে, কোথায় বাইরের বস্তু আছে। যখনই কোনো বাইরের বস্তু পাবে দেখতে, তখনই সাইটোটক্সিক টি সেলটা মানে টি সি সেলটা এসে ওর ওপরে এরকম বসবে। বসে কি করবে? ওর ভেতরে কিছু টক্সিক পদার্থ এর ভেতরে ঢুকিয়ে প্রবেশ করিয়ে দেবে, লিক তৈরি করে সেখান থেকে টক্সিক বস্তু এর ভেতরে প্রবেশ করিয়ে দিলে এই কোষটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো বাইরের কোষ দেখলে ওই কাজটা করবে, দেহের ভিতরে থাকা কোনো কোষকে ও ক্ষতি করবে না। সাইটোটক্সিক টি সেল হচ্ছে বাইরের কোনো কোষের ওপরে বসে সেই কোষটার ভিতরে টক্সিক বস্তু দিয়ে বাইরের কোষটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সাইটোটক্সিক টি সেলের কাজ। তাহলে মোটামুটি ডব্লিউবিসি সম্পর্কে আমরা একটা ক্লিয়ার আইডিয়া দিলাম। আবার একটা রিক্যাপিচুলেশন করে দিচ্ছি ছোট করে। ডব্লিউবিসি হচ্ছে দুই প্রকারের, একটা গ্রানুলোসাইট আর একটা আগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে; ইওসিনোফিল, যে হিস্টামিন সিক্রেট করে অ্যালার্জি প্রিভেন্ট করে; বেসোফিল, যে হেপারিন ক্ষরণ করে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়; মনোসাইট, যা নিজে কোনো কাজ নেই, কিন্তু যখন এ কোনো একটা টিস্যুতে গিয়ে অবস্থান করে, কোনো একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে অবস্থান করে, সেইখানে টিস্যু স্পেসিফিক ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়, যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। লিম্ফোসাইট দুই প্রকারের হয়, একটা বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট একটা অ্যান্টিবডি প্রোডাকশন করে। অ্যাকচুয়ালি বি লিম্ফোসাইটটাও দুই প্রকারের, একটা বলা হয় প্লাজমা বি সেল, প্লাজমা বি সেল যে কিনা অ্যান্টিবডি প্রোডাকশন করে, আর একটা হচ্ছে মেমোরি বি সেল, মেমোরি বি সেল। এ কী কাজ করে? এ হচ্ছে মেমোরি হিসেবে দেহের মধ্যে থাকবে। ভবিষ্যতে যদি একই রোগ দেহের মধ্যে প্রবেশ করে, তাহলে ও খুব দ্রুত রেসপন্স দিয়ে তাকে ডিস্ট্রয় করে দিতে পারে, ফলে সেই ব্যক্তি দ্বিতীয়বার ওই রোগে আক্রান্ত হবে না। যদি কিনা একই অ্যান্টিজেন প্রবেশ করে, বিন্দুমাত্র আলাদা অ্যান্টিজেন হলে তখন এই মেমোরি বি সেল ওই রোগের বিরুদ্ধে কার্যকারিতা হবে না, কিন্তু যে সেম যদি অ্যান্টিজেন পেয়ে যায়, তাহলে ও সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় করে দেবে মেমোরি বি সেলের কাজ। সেরকমভাবে মেমোরি টি সেলও ভবিষ্যতের জন্য অ্যাক্টিভ থাকে। টি সেল হচ্ছে মেনলি দুই প্রকার, আমি তিন প্রকারই ধরলাম। দুই প্রকার হচ্ছে হেল্পার টি সেল, যে বি লিম্ফোসাইটকে হেল্প করে প্লাজমা বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি করতে। বি লিম্ফোসাইট মানে প্লাজমা বি লিম্ফোসাইটকেই হেল্প করে। টি সেল হচ্ছে সাইটোটক্সিক টি সেল, বাইরের বস্তু দেখলেই তার ভিতরে টক্সিক বস্তু দিয়ে ওকে ডিস্ট্রয় করে দেবে। তাহলে এইটুকু ক্লিয়ারলি বইয়ের সাথে রিলেট করে করে এবারে তোমরা বইগুলো তোমরা জোর দিয়ে মুখস্থ করে নেবে এবং বইতে মার্ক করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।